This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্যে বোমা গুলির বিরাম নেই। বছরের শুরু থেকেই রাজ্যের কোনায় কোনায় গুলি চলেছে, আর এবার দক্ষিণ 24 পরগনার উস্তিতে ব্যবসায়ীকে গুলি করে খুন। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? ফের প্রশ্ন উঠছে। দেখুন, গুলি বন্দুক এখন খোলামখুচি। দক্ষিণ 24 পরগনার উস্তিতে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে খুন করা হলো এক ব্যবসায়ীকে। এখন ছোটখাটো বিবাদেই গুলি চলছে, বোমা গুলি যেন খোলামখুচি। মালদার ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুনের স্মৃতি তো এখনো টাটকা। শুধু ইংরেজ বাজারই নয়, গোটা জানুয়ারি মাস জেলায় জেলায় গুলি চালানোর ঘটনা ঘটে। এবার দক্ষিণ 24 পরগনার উস্তিতে গুলি করে খুন করা হলো ব্যবসায়ীকে। গুলিতে নিহত উস্তির চকদেবু ঘোষ গ্রামের বাসিন্দা বুদ্ধদেব হালদার। বৃহস্পতিবার রাতে নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমি ব্যবসায়ী বুদ্ধদেব। বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ বুদ্ধদেবকে স্থানীয় নার্সিংহোম ও পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 2-3 জন এসে গুলি মেরে চলে গেছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিছুটা জ্ঞান ছিল। আমি যখন সমাধান আশ্রমে পৌঁছালাম, আমি বললাম কে কে ছিল বা তুমি কিছু কারণ বুঝতে পেরেছো, কারণ নামটা বলতে পারবে? বললো না, মুখে সব ঢাকা ছিল, আমি বুঝতে পারিনি। পরিবারের দাবি, জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে খুন হন বুদ্ধদেব। ওই জমি বেচা কেনা করতো না, জমি দালালি করতো। অফিস নিয়েছিল, বাগারে অফিসে বসে থাকতো। জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে, নাহলে মারবে কেন? যদিও পুলিশের দাবি, বুদ্ধদেবের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। খুব একটা ইল রেপুটেড ক্রিমিনালই ছিল, কারণ ওনার লাস্ট 4 বছরই প্রায় 6টা কেস আছে এই থানাতেই, উস্তি থানাতেই, এবং সেগুলো সব ক্রাইম এগেইনস্ট প্রপার্টি মোস্টলি। তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন পর্যন্ত পাচ্ছি, এটুকু বলতে পারি। বিহার, উত্তরপ্রদেশের দুষ্কৃতীরাজ এতদিন এটাই দেখে এসেছেন বাংলার মানুষ। সিনেমা, ওয়েব সিরিজেও তাই দেখেছেন, গ্যাংস অফ ওয়াসিপুর থেকে মির্জাপুর। এখন সিনেমার সেই দৃশ্য রোজ দেখতে পাওয়া যাচ্ছে বাংলায়। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের সরব বিরোধীরা। রাজ্যটা দুষ্কৃতীরাই পরিচালনা করছেন, এবং দুষ্কৃতীদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা, সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা। এরকম শুট আউটের ঘটনা সারা ভারতবর্ষে ঘটে। এখানকার পুলিশ অ্যাক্টিভ, ক্রিমিনাল অ্যারেস্ট হবে এবং কোর্টের সামনে প্রডিউস হবে। এই তো কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি। এরপরে ডিজির করা বার্তা এবং এনকাউন্টারে পলাতক আসামির মৃত্যু। তারপরও কি গুলি, বোমা, বন্দুকে রাশ টানা গেল? উত্তর না। খইয়ের মতো ফুটছে গুলি, তালিকাটা লম্বা। বেশি অতীতে ডুব দেওয়ার দরকারই নেই। জানুয়ারি থেকেই ধরা যাক। 28শে জানুয়ারি মুর্শিদাবাদের লালবাগে সম্পত্তি নিয়ে বিবাদে গুলি চলে। 26শে জানুয়ারি উত্তর 24 পরগনার শিবদাসপুরে পিকনিক চলাকালীন গানের তালে গুলি চালানোর অভিযোগ ওঠে। 25শে জানুয়ারি নোদাখালীর মনসাতলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণপদ মল্ল। 24শে জানুয়ারি মালদাহের মানিকচকে শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা। 23শে জানুয়ারি মালদায় কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি পাচারকারীদের। 15 জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আসামির ছোড়া গুলিতে আক্রান্ত হন 2 পুলিশ কর্মী। 4 জানুয়ারি মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। 2 জানুয়ারি মালদা ইংরেজ বাজারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু তৃণমূল নেতা দুলাল সরকারের। গোলমাল হলেই গুলির ফোয়ারা। প্রশ্ন তো একটাই, এত বন্দুক, পিস্তল আসছে কোথা থেকে? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। মালদায় নজর রাখি, রক্তাক্ত শৈশব। বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ 4 জন। ভুট্টা খেতে কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল, আর কারাই বা টার্গেট ছিল? কেন বারবার বোমা বিস্ফোরণের শাসক যোগ সামনে আসছে, উঠছে প্রশ্ন। ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম 2 নাবালক। রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, ভুট্টার খেতে বোমা মজুদ রাখা হয়েছিল। পুলিশ প্রথমে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বুথ সভাপতি সহ আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছে,
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের সময় ব্যবহারের জন্য চাষের ক্ষেতে বোমা মজুত করা হয়েছিল। ধৃতেরা আব্দুল কাশেম, নজরুল ইসলাম, জাকির হোসেন, এজাবুল হক। এদের মধ্যে আব্দুল কাশেম তৃণমূলের হলদিবাড়ি এলাকার বুথ সভাপতি। সূত্রের খবর, উপপ্রধানের বাড়িতে গোপনে বৈঠক করছিলেন 3 জন। পুলিশ উপপ্রধানের বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে। যদিও উপপ্রধানের দাবি, আমার বাড়ি থেকে 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এরা 3 জন কারা? এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। যুক্ত থাকতে পারে? না, এরা মানে এই সব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। কেন ধরবে? ও তো আমার বুথ প্রেসিডেন্ট। ওর বাড়ি ওখান যেখানে বোমা ব্লাস্ট হয়েছে ওখান থেকে 500 মিটার দূর, জাকিরের বাড়ি 700 মিটার দূর, আর নজরুলের বাড়ি 800-900 মিটার দূর। এরকম হবে, ওদেরকে কেন ধরবে? রতুয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নতুন কোনো ঘটনা নয়। পঞ্চায়েত থেকে সমবায় ভোট, বারবার সংঘর্ষে জড়িয়েছে শাসক দলের 2 গোষ্ঠী। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনার দায় নিতে নারাজ। দল নিজের জায়গায়, ব্যক্তি বিশেষের কাজ নিজের জায়গায়। যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের যা ব্যবস্থা ভারতীয় দণ্ডবিধিতে বা নারী বাহিনীতে যা আছে সেটা পেতে পারে। পুলিশের কাছে খবর সবই আছে, কিন্তু যারা এগুলোর সঙ্গে জড়িত, যাদের কাছে অস্ত্র মজুদ আছে, বোম মজুদ আছে, তারা সকলেই শাসক দলের কর্মীর সমর্থক। স্বাভাবিকভাবে পুলিশ কিছু করছে না। পুলিশের প্রাথমিক অনুমান, ভুট্টা খেতে একসঙ্গে একাধিক বোমা ফেটেছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। যখন 2 নাবালকের অবস্থা গুরুতর, তাদের মালদা মেডিকেলে চিকিৎসা চলছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি, যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে, আতঙ্ক তো আছেই। একটা ঘটলো, ফের দেখবেন 5 দিন পর ফের ঘটিয়েছে, তার মানে শাসন হয় না। বীরভূমের কিন্নাহারে কল্যাণপুর গ্রামের মাঠে বোমা বাঁধার কাজ চলছিল। খবর পেয়ে হানা দেয় পুলিশ। গ্রামে পুলিশ ঢুকছে খবর পেয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। একাধিক তাজা বোমা তৈরির মশলা উদ্ধার করে কিন্নাহার থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শুভতোষ ভট্টাচার্য ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নিউ টাউন লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। এই মুহূর্তে বড় খবর, পুলিশ সূত্রে খবর, নিউ টাউন এলাকায় ভাড়া বাড়িতে থাকে এই কিশোরীর পরিবার। গতকাল রাতে 2 বোনের মধ্যে অশান্তি হয়, আর এরপর মা বকাবকি করেন বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী। আজ ভোরবেলা নিউ টাউন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু কি কারণে মৃত্যু, আসুন আমাদের রিপোর্টার রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। তার কাছ থেকে আরো এই বিষয়ের খবর আরো জানতে পারবো। রঞ্জিত, এখনো পর্যন্ত আর কি কি তথ্য জানা যাচ্ছে? কালকে বেরিয়ে যাওয়ার পর থেকে কোন রকম কোনো যোগাযোগ কি হয়েছিল, আর আজকে সকালে পুলিশই বা কি বলছে সকাল থেকে? দেখো, নিউ টাউনে যে লোহা ব্রিজের কাছ থেকে পরিত্যক্ত ঝোপ জঙ্গলের কাছ থেকে অর্ধনগ্ন অবস্থায় নাবালিকার দেহ উদ্ধারকে গিয়ে ক্রমশই কিন্তু রহস্যের ডানা বেঁধেছে। এবং আজ 7 সকালবেলা নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকার বাসিন্দা তিনি নিখোঁজ ডায়েরি, অর্থাৎ নিউ টাউন থানায় নিখোঁজ ডায়েরি করে এবং পরবর্তীতে সেই দেহটিকে চিহ্নিত করা হয়। এই মুহূর্তে ময়না তদন্তের জন্য কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। এবং যেটি ময়না তদন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি যে ধর্ষণ করেই খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য নিউ টাউন থানার ডিসি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এখানে। এবং সেখানেই চলে যাচ্ছি সরাসরি, একবার জিজ্ঞাসা চেষ্টা করছি। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু কিছুই খোলাসা করছেন না। অর্থাৎ তার গায়ে থেকে গলার ওপর স্ট্র্যাঙ্গুলার ছিল, অর্থাৎ শ্বাসরোধ করে খুন হয়েছিল এবং নিম্নাঙ্গেও দাগ পাওয়া গেছে, এমনটাই কিন্তু পুলিশের একাংশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। বোঝা যাচ্ছে ময়নাতদন্তের পর বাকিটা পরিষ্কার হওয়া যাবে, মানে আসলে কি কারণে খুন। নজর রাখো, আমাদের রিপোর্টার রঞ্জিত আমাদের সঙ্গে ছিলেন। নাম পরিচয় কিছু পেয়েছেন ম্যাডাম? শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল? সেরকম এখনো ইনভেস্টিগেশন প্রাইমারিলি সেরকম কিছু পাওয়া যায়নি। না, কত বয়স হবে আন্দাজ? এখন একদমই প্রাথমিক স্তরে রয়েছে, এখন আমরা বয়সটা এসে আনতে পারি। কিছু পেলেন? সিসিটিভি কি আছে? দেখা হচ্ছে। আমরা দেখেছি, জায়গাটা ভিজিট করেছি, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না, কারণ ইনভেস্টিগেশন প্রসেসে রয়েছে। পারিপার্শ্বিক তথ্য না কিছু আমরা দেখে গেলাম, নমুনা কিছু করেছি, তারপর তো পিএম থেকে কিছু কালেক্ট হবে। এর বেশি কিছু বলা, এইসব বিষয়ে কিছু বলা যাবে না, এখন ইনভেস্টিগেশন চলছে, কিছু বলা যাবে না।
আর.জি. কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের করা মামলায় তাড়াহুড়োর কোনো দরকার নেই, সাফ জানালো সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ফের সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। তাদের বক্তব্য, সিবিআই এর তদন্তে বহু প্রশ্নের উত্তর মেলেনি, তাই আবার সিবিআই এর বিষয়গুলি খতিয়ে দেখা উচিত। কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই। আগামী 17 মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আর.জি. কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের করা মামলায় তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই বলেই জানানো হলো, সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবং দ্রুত এই শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। আবারও সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল, আর তাদের বক্তব্য, সিবিআই এর তদন্তে বহু প্রশ্নের কোনো উত্তর মেলেনি, তাই আবার সিবিআই এর বিষয়গুলি খতিয়ে দেখা উচিত। কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই।